হুজুর, জি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন ইসলামিক স্কলার। আই ক্যান কনসিডার ইউ অ্যাজ এন ইসলামিক স্কলার। ছোট সময় থেকে বাংলাদেশে একটা সমস্যা আমার মাথায় ঘুরছিল। আমরা অনেক সময় মসজিদে যাই হুজুরের কাছে, বা বিভিন্ন জায়গায় মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের কাছে যাই, ওখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে এই সাবজেক্টটা একটা ফতোয়া দিলেন উনি, ওই ফতোয়াটাকে আমরা গ্রহণ করলাম। আবার কেউ কেউ ফতোয়াটাকে গ্রহণ করলো না। এখন যে ব্যক্তি ফতোয়াটা দেয়, এই ফতোয়াটা দেওয়ার জন্য ওই ব্যক্তির কি কি যোগ্যতা থাকা উচিত? মানে যোগ্যতা হলে যে বিষয়ে তিনি কথা বলবেন সে বিষয়ে তার ইলম, তার জ্ঞান থাকতে হবে। এবং জ্ঞান অর্জন আগে বুখারী শরীফের একটা টাইটেল আছে, একটা অধ্যায়ের, সেই টাইটেলটা হলো আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল। জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার পূর্বে। যা বলবে জেনে বলবে, যা করবে জেনে করবে। কাজেই এটা হইলো এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জ্ঞান অর্জন করতে হবে। এমনকি জ্ঞানটা ইমান আর দুইটা পাশাপাশি রাখলে সিরিয়ালি জ্ঞানের সিরিয়ালে ১ নম্বরে হবে জ্ঞান, তারপরে হবে ইমান, কারণ ইমান হয় না জ্ঞান ছাড়া। আপনি কি জ্ঞান ছাড়া ইমান হয় না, আপনি কি জ্ঞানের সাথে কি আপনি শিক্ষাটাকেও অ্যাড করছেন? জি, মানে শিক্ষার মাধ্যমে জ্ঞানটা চর্চা করা হয় শিক্ষার মাধ্যমে। ওকে, আপনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করেছেন, আপনি তো এনাফ লেখাপড়া করেছেন, আপনি অ্যারাবিক শিখতে গেলেন কেন? ও আচ্ছা, অ্যারাবিক মানে প্রত্যেক ভাষার একটা নতুন ইয়েটা হয়, মানে বর্তমান পরিবেশে, বর্তমান দুনিয়ায় আর ওই ভাষাটা একটা মডার্ন রূপ নিয়েছে। ওইটার জন্য সৌদি রাষ্ট্রদূত, যিনি প্রথম বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খতিব রহমতুল্লাহ আলাই, উনি আমার সঙ্গে পরিচিত হওয়ার পরে, বা আমি ওনার সঙ্গে পরিচিত হওয়ার পরেই উনি বললেন যে তোমাকে মক্কা ইউনিভার্সিটিতে পাঠাই। ওনার জামাই ছিলেন ওই ইউনিভার্সিটির, তিনি মানে সহকারী ভাইস চ্যান্সেলর। তো সুতরাং ওনাকে বললেন যে বৃত্তি পাঠিয়ে দাও। তো বৃত্তি পাঠানো হলো, এরপরে ওনার সঙ্গে পরিচিত হলাম, এরপরে আলহামদুলিল্লাহ পড়াশোনা হলো এবং আমি খুব উপকৃত হলাম আলহামদুলিল্লাহ। যেমন ভাষার দিক থেকে তেমন বিভিন্ন বিষয়ে, ইমান, চেতনা, আমাদের আদর্শ, এইগুলি নিয়ে মাশাআল্লাহ ওখানে মক্কা ইউনিভার্সিটিতে মিশরীয়, তারপরে জর্ডান, এরপরে সৌদি, বিভিন্ন দেশের বড় বড় পণ্ডিতরা সেখানে ক্লাস নিতেন এবং বক্তব্য রাখতেন। তাতে আমি খুবই উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রফেসর জাফরি, আপনি একটা কথা বলছেন, সে কথাটা হচ্ছে সঠিক জ্ঞান থাকতে হবে, এবং জ্ঞানের মধ্যে যদি আমরা সার্কুলেট করি তাহলে আমরা সাবজেক্টটাকে এইভাবে যাই। শিক্ষা তার অবশ্যই থাকতে হবে, এবং শিক্ষা জেনারেল শিক্ষায় শিক্ষিত না। আপনি যে শিক্ষাটার কথা বলছেন, ইসলামিক স্টাডিজ, এর উপরে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। এবং যেহেতু আমাদের ধর্মীয় ভাষা অ্যারাবিক, আমি যদি বলি এই অ্যারাবিক ভাষা যদি না জানে, আমাদের ইসলামিক স্টাডিজ অথবা শরিয়া ল অথবা ইসলামিক থিওলজি সম্পর্কে ভালো জানা যাবে না যদি না অ্যারাবিক জানে অথবা অ্যারাবিক বুঝে। এটা আপনি ঠিকই বলছেন, কারণ আরবি না জানলে ইসলামের সম্যক জ্ঞান এবং বেসিক নলেজ এগুলি যথাযথভাবে অর্জিত হবে না, এবং সে ব্যাপারে বক্তব্য বক্তব্য গ্রহণযোগ্য হবে না। যে এটা জরুরি। এই কথাটা কি আমি ফেয়ারলি হুজুর এই কথাটা বলতে পারি যে যদি কোনো আলেম আরবি ভাষা না জানেন
এবং ইসলামিক স্টাডিজ, শরিয়া ল, ইসলামিক থিওলজি এর সম্পর্কে সম্যক জ্ঞান না রাখেন এবং এটার উপরে সঠিক আমল না করেন, তাহলে তার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই। আমি কি এই কথাটা বলতে পারি? আপনি ঠিকই বলছেন যে তিনি ফতোয়া মানে মতামত, তিনি ফতোয়া দিতে তিনি ইয়ে হবেন না, যোগ্য হবেন না। জি, তাহলে আমি কথাটা ঠিক বলেছি যে সাবজেক্ট এইরকম। একটু আগে বললাম না, বুখারী শরীফে একটা অধ্যায়ের শিরোনাম হলো আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল, যা বলবে জেনে বলবে, যা করবে জেনে করবে, আগে জানা। এই জন্য কোরআনে কারীম শুরু করা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার রবের নামে। এই যে পড়াটা কেন? পড়াটা হলো জানার জন্য, জানা, পড়া ছাড়া জানা হয় না। সেজন্য আগে এটার ইন্ট্রোডাকশন হিসাবে এটাকে ফরজ করা দেওয়া হলো, পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি পড়তে জানতেন না, তারপরে বিশেষভাবে তাকে শেখানো হলো, পড়াটা শেখানো হলো, তারপরে তিনি আলহামদুলিল্লাহ এই কোরআন গ্রহণ করলেন, বিতরণ করলেন। এখন যে সাবজেক্টটা যাব, সাবজেক্টটা অত্যন্ত অপ্রিয় বাংলাদেশে। জি, বাংলাদেশে আমাদের একটা কথা বলা হয়, অর্থনৈতিকভাবে যেই দেশ অত্যন্ত দুর্বল প্রকৃতির, ওই দেশে ধর্মচর্চা বেশি হয়। ওই দেশে কি হয়? ধর্মচর্চা বেশি হয়। ও আচ্ছা, মানে অর্থনৈতিক দিক থেকে যে দেশটা যত দুর্বল হবে ওই দেশে ধর্ম চর্চাটা বেশি হবে। এই কথাটা মানে এটাকে আমি ইয়ে করি না, স্বীকার করি না যে বাংলাদেশটা এটা মানে অর্থনৈতিক দিক থেকে দুর্বল। এটা এই দুর্বলতার কারণে ইসলাম আমরা মুখে মুখে যা চর্চা করি এটাই বেশি মনে হয়, কিন্তু বেসিক নলেজ গুলো কম, প্রফেসর জাফরি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথাটার মেইন স্ট্রাকচারটা ছিল, যেই দেশে অর্থনৈতিকভাবে যেই দেশ দুর্বল থাকে ওই দেশের লোকজনরা ধর্মচর্চা বেশি করার অর্থ এটা না যে তারা ধর্ম সম্পর্কে বেশি জানে, ওখানে ধর্ম ব্যবসা শুরু হয় ধর্মের নামে। ঠিক বলেছেন। এইটা এর অর্থ যদি এই হয় তাহলে আপনার সঙ্গে একমত, ধর্ম ব্যবসা। এখন বাংলাদেশে প্রতিটা জেলা, উপজেলা, শহর, সব জায়গায় বহু জায়গায় লোকজন ওয়াজ মাহফিল করে। ওয়াজ মাহফিলে লোকজন গাড়িতে করে নিয়ে যায়, স্টিমারে করে নিয়ে যায়, হেলিকপ্টারে নিয়ে যায়, লোকজনদেরকে নিয়ে যায়। ওকে, এবং গিয়ে তারা বিভিন্ন ভাবে কথা প্রসঙ্গে, কথার বদলে কথা, কথার পিঠে কথা, যেমন তেমন ভাবে বলে দেয় এটা বিদাত, এটা জায়েজ না, এটা ওইটা। সমস্যা এক জায়গায়, প্রফেসর জাফরি, জি, they don't know Arabic, they don't have basic education, they don't even have a practice, but যত্র তত্র যে কোনো কথাকে বিদাত করা যাবে না, এটা হারাম, এটা করা যাবে না। এই সাবজেক্টগুলোকে আপনি কিভাবে দেখেন? না, এটা অধিকাংশ বক্তা যারা পড়াশোনায় দুর্বল এবং দুর্বলতার কারণে তারা ওয়াজের দিকে বেশি ঝুঁকে পড়ে, কারণ এটা সহজ কামাই হয়। আর যদি তিনি প্রফেসরি করেন, শিক্ষকতা করেন, তখন তো বেসিক জ্ঞান, নলেজ লাগবে, তো এটার অভাব তিনি করতে পারবেন না। সুতরাং ওয়াজটা হলো সস্তা কথা আর সস্তা পয়সা চলে আসে, এই জন্যই অনেকেই এটা দিকে ঝুঁকে পড়েন এবং দুর্বল কথা বলেন। আমি কিন্তু প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবারে ইউনিভার্সিটিতে একটা বৈঠক করি। আমাদের মধ্যে, আমাদের লাইনে, আমাদের চিন্তায় যারা বক্তা, যারা বক্তৃতা করেন, তাদেরকে এখানে ডাকা হয় এবং আমি যে সমস্ত জিনিসগুলি লক্ষ্য করি তাদের দুর্বলতা, ওইটা তাদের দৃষ্টিতে আনি
এবং সেখানে তাদেরকে একটা বিশেষ বিষয়ের উপরে তাদেরকে বক্তৃতা মানে শোনানো হয়। এর মধ্যে তাদের ওই ত্রুটি বিচ্যুতিগুলো এগুলি ইয়ে করা হয়, মানে এগুলি আমরা মানে আলোচনায় নিয়ে আসি এবং প্রশ্নোত্তর হয়। তারপরে এরা কারা? যারা বক্তৃতায় মাঠে ময়দানে বক্তৃতা করছেন তাদের মধ্যে আমার ছাত্র আছে যারা বড় বক্তা হয়ে গেছে। এরপরে ছাত্র ছাড়াও বড় বড় বক্তা যারা, এইগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করি যাতে করে এটা সংশোধন, ইসলামের নামে কোনো ভুল ব্যাখ্যা, কোনো মেসেজ সমাজে ছড়িয়ে না পড়ে। তো এগুলো যারা করছে, আমি কি এগুলোকে ক্যাটাগরিক্যালি বলতে পারি দ্যাট দে আর দ্য পার্ট অফ বিজনেস অফ রিলিজিয়ন, ধর্ম ব্যবসা? জি জি, কি খেয়াল করি নাই। কথা অনুযায়ী যারা ওয়াজটাকে বেছে নিয়েছে তাদের পয়সা কামানোর পথ হিসাবে, আমরা কি এটা ধর্ম ব্যবসা হিসাবে ধরতে পারি? এটা তো অর্থ এটাই, তবে এরা সবাই না, এদের মধ্যে অধিকাংশই বেশি সংখ্যক লোকেরাই এইভাবে তাদের বেসিক নলেজ কম, কিন্তু কথার ফুলকি বুঠায় এগুলি এইভাবে কথা বলে তারপরে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ কি করব, ইন্নালিল্লাহ। জি, আপনি প্রফেসর জাফরি বেয়াদবি নেবেন না, আমার ভিডিও ক্যামেরায় দেখছি আপনার মাথাটা কাটা যাচ্ছে, আপনি যদি একটু আচ্ছা ঠিক আছে, আমি একটু দূরে বসলাম। ওকে, এখন আপনি আমাকে যে কথাটা বললেন একটা সাবজেক্ট আমি কনক্লুড করি। সাবজেক্টটা হচ্ছে কোন হুজুর বা কোন ইসলামিক স্কলার যদি ফতোয়া দিতে যান তার অ্যারাবিক জানতে হবে, অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, ইসলামিক শিক্ষায়, স্টাডিজ এবং রিলিজিয়াস, ইসলামিক স্টাডিজ, রিলিজিয়াস থিওলজি, ইসলামিক রিলিজিয়াস থিওলজি, এবং সবকিছুর উপরে তার আমল থাকতে হবে বিফোর হি ইজ গোইং টু অফার এনি এডিট। আমরা একমত। আপনার কথা মতো বাংলাদেশে এখন যেভাবে ওয়াজের তুবড়ি ফুটায়, যেখানে যা ওখানেই তুবড়ি ফুটায়, ফতোয়া দেয়, বেদাত নাজায়েজ কথাবার্তা বলে, এদের সংখ্যাগরিষ্ঠরাই ওই এডিট বা ওই ওয়াজ করার যোগ্য না, শিক্ষাগত দিক থেকেও না, পেশাগত দিক থেকেও না, ভাষাগত দিক থেকেও না। তো আমি এই সাবজেক্টগুলো আমি আর আপনি একমত। জি জি একমত। আপনি কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমার দর্শকদের আপনি কি বলবেন যে এই লোকজনদের ওয়াজ মাহফিল বয়কট করতে, যাদের এই যোগ্যতাগুলো নাই? না, এইভাবে মানুষ, এই সাধারণ মানুষের বলবো না যে এই যোগ্যতা হয়ে গেছে, তবে যারা খুব সিনসিয়ার, নিজেরাও শিক্ষিত এবং দৃষ্টিভঙ্গি ক্লিয়ার, তারা কিন্তু এই ব্যাপারটা বয়কট করেন, অনেকেই বয়কট করেছে। আপনি যেটা বলছেন যারা এরপরে ওয়াজ নসিহত করে, ধর্মের ব্যবসা করে, এর পার্সেন্টেজ কত হুজুর? পার্সেন্টেজ মানে এই যারা বক্তৃতা করেন তাদের মধ্যে কত পার্সেন্ট, আমি বলবো যে এরা প্রায় 10 থেকে 12 আনা। অর্থাৎ 16 আনার মধ্যে 12 আনা হয়েছে। জি 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 জি, আর 4 আনা সহি কথা বলে 12 আনা বলেন, তাইলে তো আমার বলতে হয় 90%, 100-র মধ্যে 90% বক্তারা ফেক, তাদের যোগ্যতা নাই, তাদের আমল নাই, মানে জ্ঞানগত যোগ্যতা নাই কিন্তু বক্তৃতার যোগ্যতা আছে। আমি ওই যোগ্যতার কথা বলি না। জি জি, জ্ঞানগত যোগ্যতা, হ্যাঁ, অনুশীলনের যোগ্যতা, অনুশাসনের যোগ্যতা, এগুলো নাই। ঠিক ঠিক নাই। এরপরে একটা ইম্পর্টেন্ট সাবজেক্টে আমি কথা বলতে চাচ্ছি প্রফেসর জাফরি, আপনি এই সাবজেক্টে ওপেন, আপনি আমাকে আপনার মতামত দিতে পারেন। আমাকে আরো 1 মিনিট বলতে দেন, 1 মিনিট না আধা মিনিট। সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট গুলো যারা দেশ চালান,
তাদের এই ব্যাপারে দায়িত্ব থাকার কথা ছিল, কারণ ময়দানে কি কথা যাচ্ছে ইসলামের নামে, সঠিক না বেঠিক, এটার অথরিটি থাকা দরকার, সে অনুযায়ী তাদের থেকে পরামর্শ করা দরকার, গভর্নমেন্টের এই ব্যাপারে ভূমিকা থাকা দরকার ছিল, এবং ইসলাম এগুলি তাদের উপর আরোপ করেছে। কিন্তু যেহেতু আমাদের সরকারগুলো এই ব্যাপারে তারা অংশ নেন না, শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য কোনো কোনো ক্ষেত্রে তারা ইন্টারফেয়ার করেন, নতুবা তারা নীতিগতভাবে এই ব্যাপার তারা ইয়ে করেন না, তা এটাকে অ্যাড্রেস করেন না, ধরেন না। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কোন ইয়ারে তৈরি হয়েছে? ইসলামিক ফাউন্ডেশন এটা শেখ সাহেবের সময় হয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। সেই থেকে আজ অবধি ইসলামিক ফাউন্ডেশন এমন কি কোনো পলিসি তৈরি করেছে যে রাস্তাঘাটে এ ধরনের ওয়াজ ওসিয়ত নসিহত করার জন্য কি কি নীতিমালা হওয়া উচিত, কে এই সাবজেক্টে কথা বলতে পারবে, কে ফতোয়া দিতে পারবে? ইসলামিক ফাউন্ডেশন এইগুলি কোনো করে নাই, এসব কিছু করে নাই। বরং অনেক ক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনে এমন সব লোকেরা দায়িত্বে আসছে যারা পলিটিক্যালি মানে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যারা যাতে গভর্নমেন্টের পক্ষে কথা বলে এবং এই ভূমিকা পালন করতে পারে, এর নিরপেক্ষ এবং মানে জ্ঞান যারা জ্ঞানী এই ধরনের লোক কমই আসছে, এক আধজন ছাড়া বাকিগুলি এই অবস্থায়। আমি জানি না প্রফেসর জাফরি আপনি বাংলাদেশের রাজনীতির সাথে কোনোভাবে জড়িত কিনা, আমার ধারণা নেই। আপনি না আমি সরাসরি কোনো রাজনৈতিক ইয়েতে জড়িত না, তবে আমি নীতিগতভাবে ইসলামী অনুশাসনের পক্ষে, এটা এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, এটা আমি আমার চিন্তায় আছে এটা, এবং আমি নীতিগতভাবে এটাকে সমর্থনও করি। কিন্তু তাই বলে কোনো দল আমি এখন পর্যন্ত সরাসরি করি না। জি, বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে, জি, সব দলের মধ্যে আপনার কি মনে হয় তাদের মধ্যে মননশীলতা, যোগ্যতা, দেশপ্রেম, আমি শুধু ইসলামিক দলগুলোর কথা বলছি, এবং জনসমর্থন, এমন কি কেউ আছে যাদেরকে আপনি মনে করেন যে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয় তারা দেশটাকে চালাতে পারবে, এমন কোন রাজনৈতিক দল আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ এটা আছে, যারা পড়াশোনা করেন, লেখালেখি করেন, গবেষণা করেন এবং এই ধরনের ম্যান পাওয়ার তৈরি করছেন। এমন একটা রাজনৈতিক দলের নাম বলবেন আপনি যদি মনে কিছু না? এটা মানে এই আমি যেই বললাম সেই হিসাবে আমরা বলতে পারি জামাত ইসলামী, আমি একমত হতেও পারি না হতে পারি, কিন্তু জামাত ইসলামী এই শর্তটা ফুলফিল করে। জামাত ইসলামের উপরে একটা ট্যাগ লাগানো আছে, ওনারা জামাত। জি জি। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, ডক্টর আবুল আলা মওদুদী, জি জি, ওনার কিছু কথা, ওনার কিছু লেখা নিয়ে আমাদের বাংলাদেশের শিক্ষিত এবং অশিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে কিছু কন্ট্রোভার্সি আছে। জি আছে, আছে। এখন যারা আবুল আলা মওদুদী ওনার কথাবার্তাগুলোকে নেগেটিভ ওয়েতে ইন্টারপ্রেট করতে চায়, আপনার কি মনে হয় ওনারা ওনার লেখাগুলো বুঝে নাই, মিস ইন্টারপ্রেট করছে, নাকি আদৌ পড়েই নাই, শুধু মাঠে আজাইরা ওয়াজ করছে? এটা দুটাই আছে। এক নম্বরে হলো পড়ে নাই, এরকম বহু লোক আছে পড়ে নাই, শোনার কথার উপরে তারা কথা বলে। এরপরে যারা পড়াশোনা করছে, বিভিন্ন মাদ্রাসায় করেছে, তারা মৌলানার যে লেখাগুলো এগুলি তারা বুঝতে পারে না, অনুধাবন যথাযথ করতে পারে না, কারণ উনি তো বড় একজন স্কলার, সুতরাং ওনার কথাগুলি সেইভাবে হজম করা
এর থেকে সবক গ্রহণ করা এটার যোগ্যতা খুব কম মানুষের। তো যাই হোক, তারপরও কিছু লোক আছেন যারা এগুলি পড়ে। আমি তো বহু বছর যাবৎ ওনার এগুলি পড়ি, এগুলি পড়েছি। তাফহিমুল কোরআন, ওনার বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বক্তব্য, এগুলি আমি আলহামদুলিল্লাহ পড়েছি। সুতরাং সেই দিক থেকে মৌলানা মাশাআল্লাহ, আমি কি বলবো, সৌদি আরবে যখন আমি পড়াশোনা করি তখনও এটা দেখেছি, মৌলানা মারা গেলেন আর সৌদি আরব হারামাইনে এই প্রথম হারামাইনে গায়েবানা জানাজা হলো। এর আগে কখনোই এটা হয়নি। মক্কা মদিনায় মৌলানার মারা গেছেন, তার উপরে এই রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো ইমাম ইমাম মওদুদি মারা গেছেন, ওনার জানাজা হবে। সে ওই জানাজা আমিও আমি ছিলাম। তো সৌদি যারা যেমন গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, উনিও দেখলেন যে মৌলানার পক্ষেই কথা বললেন। মৌলানার এই সমস্ত তাফসীর, এই সব কিছু সৌদি আরবে ঢুকুক, ওনার কোনো এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। যে সমস্ত বই যেগুলি ইসলামের দৃষ্টিতে আপত্তিকর, এইগুলো ব্যাপারে সৌদি গভর্নমেন্ট ওই মুফতি আজমের পক্ষ থেকে এগুলি বলে দেওয়া হয় যে এগুলি সৌদি আরবে ঢুকবে না। তো আলহামদুলিল্লাহ মৌলানার কোনো লেখা নিয়ে এগুলি ছিল না, আলহামদুলিল্লাহ। প্রফেসর জাফরি, আপনি কামেল পাশ মাদ্রাসার উচ্চ শিক্ষিত একজন মানুষ। আপনি আরবি ভাষায় মক্কা উমুল কোরা ইউনিভার্সিটি থেকে আপনি আরবিক শিখেছেন। বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটি নামের একটা ইউনিভার্সিটি আপনি চালাচ্ছেন। জি। আপনি ডক্টর আবুল আলা মওদুদির লেখাগুলো আপনি পড়েছেন। জি। আপনি আমার দর্শক প্লাস ভবিষ্যতে যারা দেখবে, আপনি কি তাদেরকে বলতে চাচ্ছেন দ্যাট আবুল আলা মওদুদির লেখার ভিতরে অ্যান্টি ইসলাম, অর্থাৎ ইসলামের বিপক্ষে অথবা আমাদের রাসূলের বিপক্ষে অথবা আল্লাহর বিপক্ষে এমন কোন কথা, এমন কোন ইঙ্গিত, এমন কোন দর্শন উনি কি কখনো প্রচার করেছেন? না, এটা প্রশ্নই উঠছে। ওনার কাজই হলো ইসলামের পক্ষে কথা বলার। তবে ওনার কথাগুলি বুঝতে পারে না অনেক আলেম ওলামা। তারা একটা ধারাবাহিক একটা তরিকায়, একটা নীতিতে তারা জ্ঞান চর্চা করছেন, সেই কারণে এই অসুবিধা হয়। আরেকটা হলো আমাদের যে স্কুল অফ থট গুলো, ফেকি স্কুল অফ থট, এইখানে আবু হানিফার একটা, তারপর আহলে হাদিসের একটা, এরপরে এই ইমাম শাফির একটা, এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে অনেকে শুধু আবু হানিফার এটাই পড়াশোনা করেন, এটাতে ওইগুলিও পড়তে হয়। এগুলি তাদের কিতাবে বা তাদের দৃষ্টিকোণ থেকে সহি না বলেই মৌলানা মওদুদি অনেক ক্ষেত্রে এই অন্যান্যদের মতো নিয়েছেন এবং সেটা সমর্থনও করেছেন। উনি গোটা ইসলামে যারা জ্ঞান চর্চা করছেন, বিশেষ করে ফেকা তার এই ফেকি দৃষ্টিকোণ থেকে উনি অনেকেরই সমর্থন করেছেন। সেই কারণে ওনার বিরুদ্ধাচারণ বেশি হয়েছে, যেহেতু উনি এই ইসলামী আবু হানিফার ফেকার উপরেই কনসেন্ট্রেট থাকেন নাই কেন। তাইলে আপনার মানে সাবজেক্টটা কি, আমি যদি এই কথাটাকে এভাবে বলি এটা ফেয়ার হবে কিনা? বাংলাদেশে সৈয়দ আবুল আলা মওদুদিকে যারা সমালোচনা করছেন, তারা ওনার লেখাটা সঠিকভাবে বুঝেননি, পড়ারও যোগ্যতা ছিল না, মননশীলতাও ছিল না, ওপেননেসও ছিল না, জাস্ট বিরোধিতার জন্য বিরোধিতা করা। আবার আরেকটা শ্রেণী ওনার বিরোধিতা করেছে, ওনাকে ইসলামিক স্কলার হিসাবে না, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে ওনাকে ধরাশায়ী করতে চাওয়ার জন্য ওনার সমালোচনা করেছে। আমার এই কথাটা বলা কি ফেয়ার? আপনি ফেয়ার মনে করেন? আপনি ঠিকই বলেছেন, তবে এটার পিছনে অন্য একটা কারণ আছে। সেটা হলো যে যখন পাকিস্তান আন্দোলন হয় তখন কংগ্রেস এটার বিরোধী ছিল, আর
ইয়েতে দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা হলো হিন্দুস্তানে, এবং তারা স্বাভাবিকভাবেই তারা কংগ্রেসের পক্ষে ছিল। সুতরাং ওই দেওবন্দ কেন্দ্রিক বড় বড় কিছু আলেম তাদের কথা মৌলানার বিপরীতে যায়, যেহেতু তিনি শেষ পর্যন্ত এই বিভাগ মানে ভারতীয় ইয়েটাকে ভাগ করা এটা সমর্থন করেছেন, পাকিস্তানের সমর্থন করেছেন, কারণ এটা না হলে ইসলামী অনুশাসনটা উপর দিকে পরিপূর্ণভাবে কায়েম করা যায় না। সেই জন্য উনি, এবং অলরেডি তিনি দিল্লি ছেড়ে তিনি লাহোরে চলে আসলেন। এই কারণে ওরা ওই দেওবন্দ কেন্দ্রিক চিন্তাধারা তারা এটার বিরোধী হলো। কিন্তু থানভী রহমতুল্লাহ আলাই যেটা মাঝামাঝি ছিলেন, উনি ঠিক আছে পাকিস্তান হলে হোক, অথবা ওনার এই স্কুল অফ থটের সঙ্গে যারা জড়িত তারা সরাসরি বিরোধিতা কম করে। আমি সাবজেক্টটাকে আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনার সাবজেক্টটা আপনি যেভাবে আপনার ব্যাখ্যাটা আমার মনোপুত। টোটাল সাবজেক্টটা একটা জায়গায় আমি গিয়ে দাঁড়াই। আমি বহু লোকজন, শিক্ষিত লোকজন যারা বাংলাদেশে আজকেরও টকশোতে গিয়ে গলাবাজি করে, আপনি আর আমি আমাদের হুজুরদের ওয়াজ নসিহত নিয়ে সমালোচনা করেছে, কিন্তু টকশোতেও বহু পণ্ডিত আছে যাদের পাণ্ডিত্যের ধারাকোনাও তাদের মধ্যে নাই, কিন্তু টকশোতে গিয়ে গলাবাজি করে। এখন অনেকদের ভিতরে আমি দেখেছি যারাই সৈয়দ আবুল আলা মওদুদীকে নিয়ে কথাবার্তাগুলো বলেছে, তাদের অধিকাংশ আরবি জানে না, ইসলামিক থিওলজির উপরে লেখাপড়া করে নাই, ইসলামিক স্টাডিজ নিয়ে তাদের কোনো ডিগ্রি নাই বা এগুলোর উপরে স্টাডি করে নাই, এবং ধর্মীয় অনুশীলন এবং অনুশাসন তাদের ছিল না। তো তারা যদি আবুল আলা মওদুদী সাহেবের কোনো লেখা বা মতামতকে পড়ে, আপনার কি মনে হয় এগুলোকে অ্যাবজর্ব করা এবং পরবর্তী সময় ওটাকে ডাইভার্ট করে অন্য মুসলমানদেরকে বোঝানো, এই যোগ্যতা সম্পন্ন লোকজনরা কি একজনও ওনার সমালোচনা করেছে, নাকি ওনার লেখাকে ওয়েলকাম করেছে? না, ওই যাদের ময়দানে যাদের বুজুর্গ হিসাবে তাদের পরিচয় ছড়িয়ে পড়ছে, এর মধ্যে কেউ কেউ ওই উনি যে পড়াশোনা করেন নাই, ওনার লেখায় ওনার বক্তব্যে বোঝা যায়, এটা শোনা এটার উপরেই তিনি বক্তব্য দিয়ে দিলেন, আর এটাকেই নিয়েই তার ফলোয়ার্সরা এটাকে ছড়ায় এবং হইচই করে। ইদানিং কিন্তু কমে যাচ্ছে, কারণ মৌলানার এই লাইনে যারা পড়াশোনা করেন, লেখালেখি করেন, বক্তব্য দেন, তাদের মোকাবিলায় ওরা এটা উপস্থাপন, তার জবাব উপস্থাপন করতে পারছে না তারা। প্রফেসর জাফরি, আমি এই সাবজেক্টটাকে আমি দেখা যায় অনেক সময় টেলিভিশন স্ক্রিনে টক শোতে কিছু কিছু লোকজন সৈয়দ আবুল আলা মওদুদীর লেখাকে সমালোচনা করেন, যারা আবার মাথায় টুপি দেয়, নিজেদেরকে মুফতি হিসেবে দাবি করে। এরা যখন টেলিভিশন স্ক্রিনে গিয়ে সৈয়দ আবুল আলা মওদুদীর লেখার উপরে সমালোচনা করে, উনাকে সমালোচনা করে, উনার দর্শন নিয়ে সমালোচনা করে, মানে আমি বলবো না যে আমি ওনার লেখা সব দিক পড়েছি, সবগুলো পড়েছি, কিন্তু যতগুলো পড়ার সুযোগ আমার হয়েছে, আমি আজও চেষ্টা করি ওই লেখাগুলোকে, হ্যাঁ আমার ৩-৪ বার পড়ার লাগছে একটা সাবজেক্টকে বোঝার জন্য, একবারে বুঝি নাই। আমি আপনাকে একটা কথা বলি, আমার একজন প্রিয় রাইটার, ওনার নাম হইল গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। কি নাম? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। আচ্ছা, ওনার লেখা আমার অত্যন্ত প্রিয়। ওনার একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হলো 100 Years of Solitude। 100 Years of Solitude। আচ্ছা, আমি এই বইটার, আপনি শুনলে হাসবেন, আমি 10 পাতা পড়লাম। আচ্ছা, 10 পাতায় গিয়ে একটা রেফারেন্সকে টানার জন্য আমি আবার 1 পাতায় গেলাম। জি, এভাবে আমার বইটাকে, আমার মনে হয় পুরা বইটাকে বোঝার জন্য আমার 31 বার বইটা পড়তে হয়েছে। এখন
আমি যখন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এই বইটা পড়ি, আমি মনে মনে একসময় চিন্তা করলাম যে সৈয়দ আবুল আলাম মওদুদী 13 বছর না 12 বছর না 16 বছর বয়সে উনি নিউ ইয়র্কের বাফেলো নামে একটা জায়গায় এসে লেখাপড়া করছে। ও আচ্ছা, বাফেলো। হ্যাঁ, শুধু আসেনি নাই, ওখানে আবার একটা ইসলামিক স্কুলেরও ব্যবস্থা করছেন। তো এই লোকটা আবার মদিনা মনোয়ারায় গিয়ে লেখাপড়াও করাইছেন। আচ্ছা, এখন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস কোন ইসলামিক স্কলার না, ওনার সাধারণ লেখা জীবন দর্শন। এটা বোঝার জন্য যদি আমি 31 বার পড়ি, আমি চিন্তা করি সৈয়দ আবুল আলা মওদুদীর যে কোনো লেখা পড়ার জন্য মানুষ যারা সমালোচনা করে তারা আসলে আদৌ পড়েছে কিনা, বা পড়ার মতো তাদের ধৈর্য আছে কিনা, ওপেননেস আছে কিনা, মননশীলতা আছে কিনা, আই ডাউট। ওকে, আমরা সৈয়দ আবুল আলা মওদুদীর প্রসঙ্গটা বাদ দিয়ে এবার অন্য একটা দিকে যাই। জামাতে ইসলামকে বলা হয় বাংলাদেশের রাজাকার। পৃথিবীর হিস্ট্রিতে আমি যতটুকু পড়েছি, আপনি হয়তো আমার চেয়ে বেশি পড়েছেন, এমন কোন দেশ নাই যেই দেশের 100% জনসাধারণ স্বাধীনতাকে সমর্থন করছে, এমন কোন দেশ নেই। দেখা গেছে 51% স্বাধীনতাকে সমর্থন করেছে, 49% স্বাধীনতাকে সমর্থন করে নাই। আবার 60% সমর্থন করেছে স্বাধীনতাকে, 40% করে নাই। পৃথিবীর কোথাও এমন কোন উদাহরণ নাই যে যেই দেশে যারা স্বাধীনতাকে সমর্থন করেন নাই তাদেরকে একটা রাজাকার উপাধি দিয়ে হাজতে ঢুকানো হয়েছে এবং বিনা বিচারে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে এমন কোন এক্সাম্পল নাই। ওকে, তো এই এক্সাম্পলটা তো বোধহয় আপনি যেই দেশটাতে বসে আছেন ওই দেশটা, এই এক্সাম্পলটা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি হ্যাঁ একটা দেশে হইছে, নীতিগতভাবে একটা যুদ্ধকে সমর্থন করে নাই দেখে তাদেরকে রাজাকারও আখ্যা দেওয়া হয়েছে, বিনা বিচারে ঝুলাইয়াও দিছে, ওই দেশটার নাম বাংলাদেশ। এর বাইরে কি আর কোন দেশের নাম প্রফেসর জাফরি আপনি জানেন? এটা আমার জানা নেই, আমার জানা নেই এরকম কোন দেশ এরকম হয়েছে, এটা আমার জানা নেই। যে এই আপনার বক্তব্যের সঙ্গে মানে কেন জানি আমার চিন্তাটা একবারে মানে একবারে মিলে গেছে, একবারে মিলে গেছে যে মানুষের চিন্তার দিক থেকে স্বাধীনতা থাকতে হয়, তাহলে বিরোধী দল বিরোধী এগুলি বলা হয় এই পরিভাষাগুলো কি। সুতরাং সবাইকে এই পথে আসতে হবে, এই করতে হবে, তাহলে মানুষের চিন্তা আছে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। সুতরাং এটা আপনার সঙ্গে এটা মানে এমন একটা কথা যেটা সুবহানাল্লাহ অনেক বড় কথা বলছেন আপনি, এবং এটা বাস্তব, এটা বাস্তব। আমাকে আরেকটু সাহায্য করেন প্রফেসর জাফরি। জি, আমার আরেকজন প্রিয় মানুষ, আমি যার লেখা প্রায় পড়ি, জি, উনি নিউ ইয়র্ক টাইমসের একজন রাইটার, ওনার নাম ডেভিড ব্রুক। আচ্ছা, ডেভিড ব্রুক একটা কথা বলছিল, আইডিওলজিক্যাল ওপিনিয়নের জন্য কাউকে ক্রিমিনাল ট্যাগ দেওয়া যাবে না ইফ ইট ইজ আইডিওলজিক্যাল। অর্থাৎ আদর্শের ভিত্তিতে আপনি একটা মতামত দিলেন, আদর্শের ভিত্তিতে আপনি একটা সিদ্ধান্ত দিলেন, দূরদর্শিতা দিয়ে আপনি একটা সিদ্ধান্ত দিলেন, এজন্য আপনাকে কোনো অবস্থাতে ক্রিমিনাল ট্যাগ লাগানো যাবে না। না, ওটা আপনার আদর্শ। 69 সালে যদি বাংলাদেশ জামাতে ইসলামী, তৎকালীন জামাতে ইসলামী, পাকিস্তান জামাতে ইসলামী আদর্শিক দিক থেকে সিদ্ধান্ত নিয়ে থাকে যে উই আর নট গোয়িং টু সাপোর্ট দ্য সেপারেশন অফ পাকিস্তান, এটা কি আইডিওলজিক্যাল সিদ্ধান্ত ছিল না, নাকি অন্য সিদ্ধান্ত ছিল? না, আইডিওলজিক্যাল। তো আইডিওলজিক্যাল এই সিদ্ধান্তের জন্য তাদেরকে ট্যাগ লাগানো আপনার কাছে কি লজিক্যাল মনে হয়, রিজনেবল মনে হয়?
এটা প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। কোনো সুস্থ চিন্তার লোকেরা এটাকে এই এই মতকে সমর্থন করবে না। যা যেগুলি করা হয়েছিল বা এখনো কোনো কোনো ক্ষেত্রে করা হয়, এগুলো সমর্থন কোনো জ্ঞানী মানুষ এটা সমর্থন করতে পারে না। আমি যদি এর পরবর্তী আইডিওলজিক্যাল একটা দিক আছে, আমি এটার সাথে একটু কম্পেয়ার করি। জি, আমরা জামাত ইসলামীকে দোষারোপ করলাম যে তারা স্বাধীনতাকে সমর্থন করে নাই, অর্থাৎ ওই সময় জামাত ইসলামী সিদ্ধান্ত নিল দ্যাট উই আর নট ইন ফেভার অফ সেপারেটিং পাকিস্তান। আচ্ছা প্রফেসর জাফরি, এই যে হিল ট্রাক্সের সন্তুল্লার মারা শান্তি বাহিনী ইন্ডিয়ান অস্ত্র রাসায়ন অস্ত্র দিয়ে বাংলাদেশে প্রথম ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা কেন চালিয়েছে? তারা একটা স্বাধীন রাষ্ট্র ওখানে তৈরি করতে চেয়েছে। আমি বা আপনি, আমরা কি ওটাকে সমর্থন করি? না, কেন করি না? কারণ আমাদের ভিতরে দেশপ্রেম আছে, আমরা দূরদর্শী, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে সার্বভৌম দেশ হিসাবে দেখতে চাই। এইটাই তো, নাকি এর বাইরে আর কোনো কারণ আছে? না না, কি কারণ? তো একই কারণে ওই সময় জামাত ইসলামী যদি মনে করে থাকে যে পাকিস্তান যদি সেপারেট হয়, পূর্ব পাকিস্তান যদি পশ্চিম পাকিস্তান থেকে সেপারেট হয়, তাইলে পূর্ব পাকিস্তানের এক্সিস্টেন্স একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে টিকানো সম্ভব হবে না, এই চিন্তা করে যদি জামাত ইসলামী ওই সিদ্ধান্তটা তখন নিয়ে থাকে, তাহলে জামাত ইসলামী ভুল করেছে ব্যক্তিগতভাবে আমি তো এটা মনে করি না। হোয়াট ইউ থিংক? আপনি আপনার অ্যানালাইসিসটা একবারে সহি। আমি ব্যক্তিগতভাবেও এইরকমই আমার চিন্তা, আমি চিন্তা পোষণ করি যে এইখানে এটা পৃথক হয়ে গেলে ইন্ডিয়ার প্রভাবটা এখানে প্রকট হবে। সুতরাং স্বাধীনভাবে চিন্তা করা বা ইসলাম চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে। আজকে যা হচ্ছে, এখনো যা হচ্ছে, ইন্ডিয়ার ওই দিক থেকেই এগুলি সবকিছু হচ্ছে এবং ওই দৃষ্টিকোণ থেকে, ওই ভাব চিন্তা থেকেই আজকে আমাদের দেশে আদর্শিক দিক থেকে আমরা বলবো যে ইন্ডিয়ার অনেক কিছুকে আমরা আত্মস্থ করেছি, আমরা চাপিয়ে দিয়েছি, যেটা যে কারণে আগে বলা হয়েছিল যে এটা কিন্তু হবে, আর সেটাই হয়েছে। এরপরেও কি জামাত ইসলামের উপরে রাজাকার ট্যাগ লাগানো লজিক্যাল? ওইটা তো যার যার দৃষ্টিকোণ থেকে তারা করে, এবং এটা এই যে রাজাকার বা এই ধরনের, এর পিছনে উদ্দেশ্য হলো এটা শুধু রাজাকার বানানো নয়, বরং ডিভাইড করো এবং নিজেরা ক্ষমতা ভোগ করো, সুবিধা নাও। এটি হলো মূল কথা, সেটি হচ্ছে। আমাদের মতো যারা আমরা কাজ করি ময়দানে, একটা চিন্তা রাখি, আমরা ইসলামী আন্দোলনের চিন্তা রাখি, কিন্তু আমাদের দ্বারা এই জাতি কি উপমানীয় ক্ষতি করেছি। আমার কত স্কুল, কত ইউনিভার্সিটি, কত মাদ্রাসা, আর ইউনিভার্সিটি মাদ্রাসা, এরপরে স্কুল কলেজ, এগুলি তো আমি করেছি আলহামদুলিল্লাহ, এখনো সবকিছু চলে। আমি অধিকাংশ চেয়ারম্যান, কোন জায়গায় আমি বাংলাদেশের বিপরীতে কাজ করলাম? সুতরাং বুঝেনি। আমি এরপরে একটা কথা বলবো, এটা আমার নিজের মতামত, আপনি আমার মতামতটার সাথে এগ্রি করবেন অথবা আপনি এগ্রি করবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার উপরে গোসা করব না। বাংলাদেশের জামাত ইসলামী একমাত্র দল যারা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করে। আর কোন দল আই মিন নো দল গণতন্ত্রের চর্চা করে না, এটা আমার মত। আপনি এই কথাটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার মত নয় শুধু, এটা আমিও চিন্তা করি এবং এটা আমি দেখি যে এই গণতন্ত্রের চর্চা যেটা জামাত ইসলামী করে, এটা কেউ করে না।
কোনো দল করে না যেটা জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এটা করে। এটা আমরুহুম শুরা বাইনাহুম, কোরআনে কারীমে বলা হয়েছে তাদের কাজগুলো তার পরামর্শের ভিত্তিতে তারা কাজ পরিচালনা করে। এইখানে এই জিনিসটা আমি দেখি আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে বলা যায় যে 16 আনে এরা করে, অন্যরা এর 4 আনাও করে না। আলহামদুলিল্লাহ, কষ্টের কথা যে দেশে গণতন্ত্রের জন্য আজকের আমরা বলি যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই মাঠে নামেন, যে কিন্তু যেই দলটা গণতন্ত্রের চর্চা নিজের দলের মধ্যে করে, প্রতিটা ক্ষেত্রে সততার চর্চা করে, প্রতিটা ক্ষেত্রে মানুষকে হেল্প করার চেষ্টা করে, সেই দলটার পিছনে আমরা যাই না। আমরা চোর ইনুরে খুঁজি, বদমাইশ রাশেদ খান মেনন রে খুঁজি। এবার একটা কথা বলেন, বাংলাদেশের 90% মানুষ মুসলমান। জি, গত 10 বছরে এই 90% মুসলমানরা কোনো একটা কারণে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পেশাগতভাবে, সার্বিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছে। আমার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা মানে যে অপপ্রচার এরপরে সমাজে যারা আগে থেকে অর্থবিত্তের মালিক এরা অপপ্রচার এবং ওই স্কুল অফ থটের সঙ্গে তারা জড়িত, যে কারণে এই দিকের লোকেরা বঞ্চিত হচ্ছে এবং তারা সেইভাবে এগিয়ে যেতে পারছে না। আপনি কি এর জন্য আমি ইসলামিক স্কলার সহ মুসলমান জনগোষ্ঠীর কোনো ব্যর্থতার কথা কি আপনি মেনশন করতে চান, যে এখানে আমাদেরও কিছু ব্যর্থতা আছে, হয়তো বা থাকতে পারে? না, এটা তো অল্প বিস্তর আমাদের থাকতেই পারে এবং এগুলি হয়, কিন্তু সবচেয়ে বড় দোষ হলো আমাদের ইসলামের চিন্তা আমরা পোষণ কেন করব? আমরা ইসলামী অনুশাসন এগুলি বলা হয় এগুলি পুরাতন জমানার, বর্তমান আধুনিক জমানায় এগুলি চলে না, এটা চলতে দেয়া হবে না। এটা চলে না, এটা জ্ঞানের দৃষ্টিকোণ থেকে নয়, ক্ষমতার জন্য তারা মনে করে যে এটা একটা চ্যালেঞ্জ, সুতরাং এগুলি প্রচার প্রপাগান্ডার মাধ্যমে এগুলি অবদমিত রাখো। তো এক্ষেত্রে কি আপনি মনে করেন যে মুসলিম জনগোষ্ঠী অথবা ইসলামিক দলগুলো অথবা এ পারসন লাইক ইউ, আপনাদের স্পেসিফিক ওয়েতে লোকজনদেরকে একটু ডিরেকশন দেওয়া দরকার, বা কোনো সাবজেক্টে মুখ খোলা দরকার, কিছু আচার আচরণ করা দরকার? যদিও বাংলাদেশের মতো জায়গায় এটা এখন অত্যন্ত দুরূহ, কারণ কোনো আলেম যদি ঠিকমতো আলাপ আলোচনা করে, ওপেন ভাবে আলাপ আলোচনা করা শুরু করে লোকজনদেরকে বোঝানোর জন্য, তাকে আবার ধরে হাজতে পুরে দেয়। এটা একটা সমস্যা আছে, আমি তা জানি। তা তো একেবারে 100 ভাগে 100 ভাগ। তারপরও আলহামদুলিল্লাহ কৌশলে মানুষের বিভিন্ন প্রশ্ন করে, টেলিভিশনে এই অনুষ্ঠান করে, মানে আমি এগুলি তো জব আল্লাহর মেহেরবানিতে দেই, তবে অনেকটা কৌশলে করতে হয়, কারণ পরিবেশটা তো অনুকূলে না, জনগণ আমাদের অনুকূলে, কিন্তু বিশেষ স্কুল অফ থট তারা বিভিন্নভাবে ক্ষমতা, মানে শক্তি সামর্থ্য, বিদেশের আবারও সমর্থিত, এই সব কারণে আমরা ওইভাবে খোলামেলা করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ যতখানি পারি কৌশলে। এই যে মৌলানা সাইদি সাহেব, উনি এই দেশের সবচাইতে জনপ্রিয় বক্তা হলেন উনি, এবং উনি কোন চিন্তার, আপনি যে বলছেন মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই চিন্তারই লোক, কিন্তু তার গ্রহণযোগ্যতা এত, সুবহানাল্লাহ,
যে তাকে যখন জেলে ঢুকানো হলো, কয়েকটা বিভিন্ন জায়গায় মানুষ, এই তরুণরা আত্মহত্যা বন্ধ করেছে শুধু এই প্রতিবাদে যে ওনাকে কেন আজ পর্যন্ত ওনাকে ঢুকেই রাখা হলো, অথচ উনি সবচেয়ে জনপ্রিয়, সবচাইতে যে কোনো প্রধানমন্ত্রী, যে কোনো রাজনৈতিক ব্যক্তি, যে সবচাইতে জনপ্রিয় এই দেশে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী। আলহামদুলিল্লাহ, আজকে যদি ছেড়ে দেয়া হয়, উনি ময়দানে নামেন, কেউ তার সামনে দাঁড়াতে পারবে না, এত জনপ্রিয়তা এখনো। শুধু আপনি কি ওনাকে শুধু জনপ্রিয়তার মাপকাঠিতে দেখবেন, নাকি সাবজেক্টটাকে আমরা এভাবে বলতে পারি যে উনি যোগ্যতা ভিত্তিক বিচারে একজন নিরপরাধ মানুষ, যাকে অন্যায়ভাবে জুডিশিয়াল প্রসেসটাকে মিসগাইড করে ওনাকে এভাবে আটকে রাখা হয়েছে? এটা আপনি একবারে সঠিক বলেছেন, একবারে সঠিক বলেছেন, একবারে সঠিক বলেছেন। তো এখন শুধু তাই না, এরপরে এমনও হয়েছে দু একজন বক্তা যাদের যোগ্যতা সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই, ফর এক্সাম্পল মাওলানা মিজানুর রহমান আজহারি, হি ওয়াজ এ পপুলার গাই। আমি জানি না ওনার কোয়ালিফিকেশন সম্পর্কে, আমি জানি না ওনার অনুশীলন এবং অনুশাসন সম্পর্কে, বাট হি বিকাম সো পপুলার, কিন্তু ওনাকে তো বাংলাদেশে থাকতে দেওয়া হলো না। জি না, তার চিন্তাটা এইদিকেই। সে তো আমার দূর সম্পর্কীয় নাতিন জামাই, এবং আমাদের মাদ্রাসায়ও আসছিল। তার যার জনপ্রিয়তা মূলত এই মৌলানা সাঈদী সাহেবের যে লাইনটা, ওই লাইনই উনি আলহামদুলিল্লাহ এই জন্য জনপ্রিয়তা বেশি। প্রফেসর জাফরি, আপনার শত ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন। আপনার কাছ থেকে আমি যে কথাগুলো আজকে শুনেছি এবং শিখেছি, আপনার কথাগুলো আমি চেষ্টা করব আমার আশেপাশের দর্শকদের সাথে সবসময় আপনার এই কথাগুলো শেয়ার করতে। আলহামদুলিল্লাহ, কিছু কিছু কথা বলেছেন যে কথাগুলো থেকে আমার শেখার আগ্রহ আছে, আমার ভিতরে ওপেননেস আছে, এবং আপনার এই যোগ্যতা ভিত্তিক বিচারে আপনাকে একজন ধর্মগুরু হিসাবে সম্মান করতে আমি নিজে সম্মানিত বোধ করছি, মহামান্বিত বোধ করছি। কারণ যোগ্যতা ভিত্তিক বিচারে আপনি যদি একটা ফতোয়া দিয়ে আমার দিকে ঘুরে বলেন যে বাবারে তুই এইটা কর, আমার মনে হবে দ্যাটস দ্য রাইট ডিরেকশন। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ। আপনি আবার আমাকে সুযোগ দেবেন, আমি আর আপনি বসে এভাবে যেন কথা বলতে পারি। মানে আমার কথা শুনে আপনি কদ্দুর খুশি হয়েছেন, কিন্তু আমি যে আপনার চাইতেও আমি বেশি খুশি হয়েছি, এটা কি আপনি টের করতে পারেন? আমার সাথে কথা বলে তো মানুষ খুশি হয় না, আপনি কেন খুশি হবেন প্রফেসর জাফরি? না, আমার কাছে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। আপনি অ্যানালাইসিস যেভাবে করেছেন, আলহামদুলিল্লাহ। আমার চিন্তা আপনার এই বক্তব্য একবারে মানে এর সঙ্গে কোনো ডিফার আমি করি না, বরং আমি যেটা নানান কারণে একটু চাপে গেছি, আপনি ওটা আরো ওপেন করে দিয়েছেন। আল্লাহর অনেক মেহেরবানি, আল্লাহর অনেক মেহেরবানি। উই মেট এট দ্য রাইট টাইম এন্ড ইন দ্য ফিউচার উইল ডু দ্য সেম। আর আপনাকে আমার তরফ থেকে, আমার প্রতিষ্ঠান উই আর দ্য পিপল এর পক্ষ থেকে আপনাকে আপনার টেবিলে আমার দাওয়াত রইল। ইনশাআল্লাহ নিউ ইয়র্কে যদি কখনো বেড়াতে আসেন, আপনি আমাকে জানাবেন। ইট উড বি অ্যান অনার টু রিসিভ ইউ এট দ্য এয়ারপোর্ট। তো এই যে গত ডিসেম্বরে আমেরিকা, পুরা ডিসেম্বরটা আমেরিকা কাটাইলাম। নিউ ইয়র্কে তো আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা প্রোগ্রাম করলাম। এটা বোধহয় আপনি জানেন নাই নাকি? না, আমি একজন ঘর কোনো মানুষ। তো আমি একটা ল ফার্ম রান করি আর হিউম্যান রাইটস এর উপরে চুপচাপ কাজ করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে যদি প্রফেসর জাফরি আপনি নিউ ইয়র্কে, আমার নাম্বারটা আমি আপনাকে দিয়ে রাখবো। আমরা শো করার শেষে আপনি যদি নিউ ইয়র্কে আসেন, ইট উড বি অ্যান অনার টু হ্যাভ ইউ। অবশ্যই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আপনি আমার খুব কাছের মানুষ, আপনি ভোলায় জন্মেছেন, আপনার বাড়ি ভোলা।
ভোলার বাড়ি কোথায় আপনার? বোরহানুদ্দিন। আপনার কোথায়? আমার বাড়ি ভোলা না, আমার মা জন্মেছেন ভোলার লালমোহনে। লালমোহন তো আমার পার্শ্ববর্তী থানা, বোরহানুদ্দিনের পাশেই হলো লালমোহন। এই মাত্র পরশু লালমোহন রাত্রে ছিলাম আমি, রাত্রে ওই লালমোহন ছিলাম, সকালে আমি চলে আসছি। লালমোহন আমার নানা হলো আব্দুর রব পঞ্চায়েত বাড়ি। মাশাআল্লাহ। আমি ভোলা যখন যাই রাত্রি কাটাই কিন্তু লালমোহনে। আচ্ছা, তো হুজুর ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আমার জন্য ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ আরো খেদমত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। প্রফেসর সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, ওনার কাছ থেকে আমি কতটুকু শিখতে পেরেছি আল্লাহ জানেন। আমি আমার ভিতরে কতটা ওপেননেস নিয়ে আমি ওনার কথা শুনেছি এটাও আল্লাহ ভালো জানেন। এখন শুধু জানলাম কিন্তু ব্যক্তি জীবনে এর কোনো অনুশীলন করলাম না, তাইলে এটা জানা আর না জানা এর কোনো পার্থক্য থাকতো না। হুজুর জেনে আপনাকে আমাকে শিখিয়েছে মিথ্যা বলবা না, তো উনি ওনার দায়িত্ব পালন করেছে, আমি আর আপনি জানলাম, কিন্তু আমরা মিথ্যাই বলতে থাকলাম। বন্ধ করব, হোয়াট ইজ দ্য বেনিফিট? কোনো বেনিফিট নাই। তো একটা সাবজেক্ট আমাদের সবার বোঝা উচিত, সেই সাবজেক্টটা হচ্ছে এই: বাংলাদেশের 90% মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও যদি বৈষম্যের শিকার হয়, আমি বা আপনি আমাদের কোথাও না কোথাও কোনো ব্যর্থতা আছে এবং এগুলো খুঁজে বের করে এর প্রতিকার করে আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত। আরেকটা কথা, দেশের গণতন্ত্র আপনার প্লেটে এনে কেউ দিবে না। দেশের গণতন্ত্র, দেশের সুশাসন প্রতিউদ্ধার করতে, সুশাসনকে উদ্ধার করতে গেলে, প্রতিষ্ঠিত করতে গেলে একটা জিনিসের দরকার: সৎ সাহস, উদারতা এবং সঠিক মননশীলতা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আসুন সবাই মিলে ট্রাই করি। সবাই ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ভেঙে ফেল রেল পাট রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট।